সুপ্রিয় শ্রোতা, কথা মানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন আহমদ ছফার অত্যন্ত জনপ্রিয় উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ তৃতীয় পর্ব। মাঝখানে বেশ কিছুদিন আমার সঙ্গে দুর্দানার দেখা হয়নি। তার ছোট বোনের শরীর খারাপ যাচ্ছিল, তাই নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল। আমি তার বাড়িতে একখানা পোস্টকার্ড লিখে 14 তারিখ সন্ধেবেলা ওয়ারিতে খানে খানানের বাড়িতে খাওয়ার নিমন্ত্রণের কথা স্মরণ করিয়ে দিয়েছিলাম। আসলে আমাদের বন্ধুটির নাম আব্দুর রহিম খান। তার দরাজ দিলের পরিচয় পেয়ে খানকে খানে খানান করে দিয়েছিলাম। আকবরের নওরত্নের একজন ছিলেন খানে খানান। দুর্দানা 5:30 বাজার সঙ্গে সঙ্গে এসে হাজির। সে সবসময় ঘড়ির নির্দেশ মেনে চলে। যদি 5টায় আসবে বলে, সব সময় লক্ষ্য রাখে সেটা যেন 5টা 5 মিনিটে না গড়ায়। সাইকেলের চাবিটা বিছানার উপর ছুঁড়ে দিয়ে বলল, জাহিদ ভাই, আজ রাতে সাইকেলটা আপনার এখানে থাকবে। কাল ক্লাস করতে এলে নিয়ে যাব। ওয়ারি থেকে আসার পথে আপনি আমাকে বেবি ট্যাক্সিতে নাখালপাড়া অবধি পৌঁছে দেবেন। বেশ কিছুদিন থেকেই আমার মনটা খচখচ করছিল। দুর্দানার সঙ্গে দেখা হয়নি, তাই সুযোগ হয়নি জেনে নেয়ার। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কল্পনা আক্তার লুলু বলে কোনো মেয়েকে চেনো? দুর্দানা জবাব দিল, চিনব না কেন, আপনার সঙ্গে তার দেখা হলো কোথায়? বললাম, সে হোস্টেলে এসেছিল এবং অনেক আজে বাজে কথা বলে গিয়েছে। প্রথমে সে অবাক হওয়ার ভঙ্গি করল, তারপর রেগে গেল। পকেট থেকে প্যাকেট বের করে লাইটার জ্বালিয়ে একটা সিগারেট ধরালো। একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, শালীর সাহস তো কম নয়, সে আপনাকে পর্যন্ত বিব্রত করতে ছুটে এসেছে। জানেন জাহিদ ভাই, মেয়েটি আমাকে অস্থির করে তুলেছে। এই কথা বলতে গিয়ে দুর্দানা ফিক করে হেসে ফেলল। আমার যত ছেলে বন্ধু আছে সবার বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে, খবরদার তোমরা দুর্দানার সঙ্গে মিশবে না, দুর্দানা আমার বর। দুর্দানার সঙ্গে কোনোদিন আমার এ ধরনের কথাবার্তা হয়নি। তার সম্পর্কে আমার মনে যে একটা ধারণা তৈরি হয়েছিল, তাতে হাতুড়ির আঘাত লাগছিল এবং একটু একটু করে বার্নিশ ঝরছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি বলতে পারো লুলু যা বলেছে তাতে কোনো রকম সত্যের স্পর্শ নেই? আমার কথা শুনে দুর্দানা কাঁধ ঝাঁকালো, তারপর বলল, আমাকে শার্ট প্যান্ট পরা দেখে কোনো মেয়ে যদি মনে করে আমি তার শুনতে তো আমার বেশ লাগে। কথাগুলো হজম করতে আমার কষ্ট হচ্ছিল, সেটা দুর্দানার দৃষ্টি এড়ালো না। বলল, জাহিদ ভাই, আপনি আচাবহ ধরনের মানুষ, সংসার অনেক জটিল, এখানে কত ধরনের মানুষ, সেসব ভেবে আর কি হবে, নিন কাপড় চোপড় পরে নিন, সন্ধে হয়ে এলো। তার কথার কোনো জবাব না দিয়ে কাপড় চোপড় পরতে লাগলাম। সারা পথে দুর্দানার সঙ্গে আমার একটিও কথা হয়নি। খানে খানানের বাড়ি এসে যখন পৌঁছলাম, আকাশে নিবিড় করে মেঘ জমেছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। খানে খানান দরজা খুলে দিয়ে খুশিতে একরকম নেচে উঠে বলল, দেখছো তো আসমানের অবস্থা, একটু পরেই বৃষ্টি নামবে। আমার কাছে বিসমিল্লাহ খানের মিয়াকি মল্লার এবং মেঘমল্লার রাগের সানাইয়ের রেকর্ড দুটোই আছে। এখনই সানাই শোনার উপযুক্ত সময়। কাজের লোকটা চা দিয়ে গেল। সে রেকর্ড এবং প্লেয়ার আনতে ভেতরে গেল। আকাশ ভেঙে বর্ষা নেমে এলো। খানে খানান প্লেয়ারে রেকর্ড চাপিয়ে দিল। সে বলল, আমরা রেকর্ড শুনতে শুনতে অন্য সবাই এসে পড়বে। খানে খানান হলো সেই ধরনের মানুষ, নিজেকে অন্যদের কাছে জাহির করে যৌন পুলকের মতো এক ধরনের নিবিড় আনন্দ অনুভব করে। সে বিসমিল্লাহর রেকর্ড কিনেছে নিজের গভীর পিপাসা মেটাবার জন্য নয়। অন্যেরা বলবে, খানে খানান ছেলেটা বেশ রুচিবান, বিসমিল্লাহর সানাই সে নিয়মিত শোনে, এই জন্য। খানে খানানের সব কিছুই এ ধরনের। আজ সন্ধে দুর্দানাকে নিমন্ত্রণ করে আনার মধ্যেও যে এ ধরনের একটা জাঁক দেখানোর ব্যাপার আছে, সেটা ক্রমাগত টের পেতে আরম্ভ করেছি। দুর্দানা বাংলাদেশে ভীষণ আলোচিত মহিলা। তাকে নিয়ে ফাজিল কলাম লেখকেরা রবিবাসরীয় সংখ্যায় আজেবাজে ফিচার লেখে। কেউ কেউ অবশ্য ভালো কথাও লিখে থাকে। সব কিছু মিলিয়ে দুর্দানার একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে। সেই জিনিসটি খানে খানানের বন্ধুবান্ধবদের কাছে জানান দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। দুর্দানাই আজকের নিমন্ত্রণের প্রধান উপলক্ষ। আমি ফাউ ছাড়া কিছু নই। যেহেতু একা নিমন্ত্রণ করলে দুর্দানা আসবে না, তাই আমাকেও ডাকা হয়েছে। আমার ভীষণ খারাপ লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর বিসমিল্লাহর সানাইতে মেঘমল্লার বেজে চলেছে। নিসর্গের সঙ্গীত ধারার সঙ্গে বিসমিল্লাহর সানাইয়ের সুর মিলেমিশে কি অপূর্ব মায়ালোকের জাদু রচনা করে যাচ্ছে, আমি
দু চোখ বন্ধ করে আছি। সুরের সূক্ষ্ম কারুকাজের প্রতিটি মোচড় আমার ভিতরের গোপন দরজা একটা একটা করে খুলে দিচ্ছে। মুহূর্তেই আমি অপার্থিব জগতের বাসিন্দা হয়ে গেলাম। জগতে এত সুন্দর জিনিস আছে। অকারণে আমার দু চোখ ঠেলে পানি বেরিয়ে আসতে চাইছে। আহা, কতদিন এমন হৃদয়দ্রাবক বাজনা শুনিনি। খানে খানান দুর্দানার সঙ্গে বকর বকর করছে। বিসমিল্লাহ খানের সানাই, আকাশে তুমুল বৃষ্টি, আর এদিকে বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ির সঙ্গে হাঁসের ভুনা মাংস। সব কিছুর এক আশ্চর্য মণিকাঞ্চন সংযোগ। তার বন্ধুবান্ধব যারা আসবে তাদেরও কেউ ফেলনা মানুষ নয়। ধানমন্ডি থেকে আসবে মনসুর, তার বাবা লয়েড ব্যাংকের জিএম। আর আসছে বনানী থেকে মেহবুব, সে আগামী সপ্তাহে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আচমকা চলে যাচ্ছে। আসবে জুম্মন খাঁ, বাংলাদেশি পপ গানের রাজা। গান গেয়ে জুম্মন শহর বন্দর মাত করে ফেলেছে। এমনি করে খানে খানান সম্ভাব্য অতিথিদের নাম বলে নিজেই উদ্দীপিত হয়ে উঠেছিল এবং আমাদেরও তাক লাগিয়ে দিচ্ছিল। তার বাড়িতে এসেছি, বাজনা শুনছি এবং একবেলা ভালো খাবো, তার কথা না শুনে উপায় কি? কিন্তু বিসমিল্লাহ খানের রেকর্ডটাই যত সব গোলমাল বাঁধিয়ে দিল। এক জায়গায় আটকে গিয়ে ঘ্যার ঘ্যার আওয়াজ করতে লাগলো। পিনটা সঞ্চালিত হচ্ছিল না। আমি খানে খানানকে ডেকে বললাম, দোস্ত, এরকম ঘ্যার ঘ্যার আওয়াজ আসছে কেন? সে বলল, রেকর্ডটার এক জায়গায় ফাটা আছে, সেখানটায় আটকে গিয়েছে, দাঁড়াও বদলে দিই। ঠিক এই সময়ে আমরা বাইরে থেকে দরজা জানালায় প্রচণ্ড ধাক্কানোর আওয়াজ শুনতে পেলাম। ভেতরের ঘরে বসে আছি, তবু একসঙ্গে অনেক মানুষের গলার আওয়াজ এবং চিৎকার শুনতে পাচ্ছি। এমন বিশ্রী সব গালাগাল করছে, শুনলে কানে আঙুল দিতে হয়। খানে খানান দ্রুত দরজার দিকে উঠে গেল এবং ফাটা রেকর্ডটা সেই একই জায়গায় ক্যারক্যার শব্দ তুলে ঘুরতে লাগলো। না আমি, না দুর্দানা, কেউই প্লেয়ারটা বন্ধ করে দেওয়ার প্রয়োজন বোধ করলাম না। খানে খানানের সঙ্গে বাইরের লোকজনের তখন উত্তপ্ত বাদানুবাদ চলছে। সব কথা আমাদের কানে আসছে। কিছুক্ষণ পর খানে খানান ঘরে ঢুকে ফিসফিস করে বলল, দোস্ত, মস্ত বড় মুসিবত। ভয়ে তার মুখমণ্ডল ফ্যাকাশে, ঠিকমতো আওয়াজ বের হচ্ছিল না। সে ফিসফিস করে কখনো থেমে কখনো ততলিয়ে যা বলল তার অর্থ দাঁড়ায় এরকম: গত বছর দুর্দানা এই পাড়ার পিঙ্কু নামের একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পিটিয়েছিল। সেই ছেলেটাই আমার সঙ্গে দুর্দানাকে এই বাড়িতে ঢুকতে দেখেছে। টিঙ্কু অনেক লোকজন নিয়ে এসে বাড়ি ঘেরাও করেছে। তারা বলছে তাদের হাতে দুর্দানাকে তুলে দিতে হবে, নইলে দরজা ভেঙে তারা ঘরে ঢুকবে এবং দুর্দানাকে উঠিয়ে নিয়ে যাবে। সে কাঁপতে কাঁপতে বলল, আমি বলেছি তোমরা এসেছিলে কিন্তু চলে গিয়েছ। যদি ঘরে ঢুকে তোমাদের পায়, দুর্দানাকে তো নিয়ে যাবেই, আমার ঘর বাড়ি ভেঙে চুরে আস্ত রাখবে না। এখন উপায়? এটা নতুন নয়, এরকম বহু অভিজ্ঞতা আমাদের হয়েছে। আমরা দুজন চুপচাপ কাউকে কিছু না বলে পেছন দিককার কিচেনের পাশের দরজাটা খুলে দুবাড়ির সীমানা দেয়ালের মধ্যবর্তী আধ হাত প্রস্থ সরু পথ ধরে যতটা সম্ভব দ্রুত অগ্রসর হতে থাকলাম। পথটা পার হয়ে বড় রাস্তায় এসে পড়লাম। তুমুল বর্ষার কারণে রাস্তায় মানুষজন ছিল না, সেটা আমাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। অনেকটা পথ পার হয়ে বলধা গার্ডেনের সামনে এসে যখন একটা খালি রিকশায় উঠে বসলাম, তক্ষুনি ধারণা জন্মালো আমরা এবারের মতো বেঁচে যেতে পেরেছি। রিকশায় উঠেই প্রথম টের পেলাম আমাদের পরনের কাপড় চোপড়ের সব ভিজে চুপসে গেছে। দুর্দানার দিকে তাকানোর উপায় ছিল না। তার জামা দ্বিতীয় চামড়ার মতো বুকের সঙ্গে একসা হয়ে লেগে রয়েছে। স্তন দুটো ফুটে বেরিয়ে আসতে চাইছে। আমার কেমন লজ্জা লাগছিল। বৃষ্টি হচ্ছিল আর সঙ্গে সঙ্গে হাওয়াও দিচ্ছিল। অকাল বৃষ্টি, ভীষণ শীত লাগছিল। হঠাৎ করে আমি একটা কাজ করে বসলাম। দুর্দানার মুখটা নিজের কাছে টেনে এনে চুমু দিতে লাগলাম। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, শোঁ শোঁ হাওয়া বইছে, এমন জোরে বইছে যে মাঝে মাঝে রিকশা শুদ্ধ আমাদের উড়িয়ে নিতে চাইছে। আমার মনে হলো সব মিথ্যে, বৃষ্টি মিথ্যে, হাওয়ার বেগ মিথ্যে, কেবল এই চুমুটাই সত্যি। আমি জানতাম না দুর্দানাকে চুমু দেওয়ার আকাঙ্ক্ষা আমি কতদিন থেকে রক্তের ভেতর লালন করে আসছিলাম। যেহেতু আমার দুর্দানার মুখ চুম্বন করতে হবে, সেই জন্যেই খানে খানানের বাড়িতে টিঙ্কু দলে বলে হামলা করেছিল। আমাদের জন্যই এমন প্রবল বেগে হাওয়া বইছে, এমন মুষলধারে বৃষ্টি পড়ছে। এই বজ্র বিদ্যুতে আঁকা বর্ষণমুখর রাতটা আমাদের। রিকশাওয়ালাকে বাতাসের প্রতিকূলে যেতে হচ্ছিল, সেজন্য অত্যন্ত ধীরগতিতে সে এগোচ্ছিল। যত ইচ্ছে আসতে যাক,
দুর্দানার নাখালপাড়ার বাড়িতে পৌঁছতেই বাকি রাত কাবার হয়ে যাক, কিচ্ছু যায় আসে না। দুর্দানা সরে এসে আমার আরও কাছে ঘেঁষে বসল। আমি তার কাঁধে হাত রাখলাম, মাথার ভিজে চুলের গন্ধ নিলাম। একসময়ে তার বুকে হাত রাখলাম। ভীত সংকুচিত পায়রার ছানার মতো দুটো স্তন স্পর্শেই কেঁপে কেঁপে উঠছে। আমি স্তন দুটো নিয়ে খেলা করতে আরম্ভ করলাম। আমার সমস্ত চেতনা তার স্তন যুগলের ওঠানামাকে ঘিরে আবর্তিত হচ্ছিল। এই তুরীয় অবস্থার মধ্যেও একটা জিনিস আমার কাছে ধরা পড়ল। দুর্দানার বাম স্তন ডানটির তুলনায় অনেক পরিমাণে ছোট। আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এ কেমন করে হলো? বাম স্তনটা ছোট কেন? তারপর আরেকটা প্রশ্ন জন্ম নিল, দুর্দানার বাম স্তনটা দৃষ্টির আড়াল করবার জন্যই কি সে এমন ৮-৬০ শার্ট পরে বুকটা চেপে রাখে? এই সময় রাস্তার লাইট চলে গেল। দুর্দানা বাচ্চা মেয়ের মতো আমার কাঁধের উপর তার মাথাটা রেখে ফিসফিস করে বলল, জাহিদ ভাই, আমার খুব খারাপ লাগছে, পিরিয়ড শুরু হয়েছে, এখন ভীষণ ব্লিডিং হচ্ছে। গুলিস্তানে গিয়ে একটা বেবি ট্যাক্সি ধরবেন, তাড়াতাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন। আমার ভেতরে বিস্ফোরণ শুরু হয়ে গেল। দুর্দানারও তাহলে পিরিয়ড হয়? তার শরীর থেকে তীব্র বেগে রক্তধারা নির্গত হয়? দুর্দানা আরেকটা চেহারা নিয়ে আমার কাছে ধরা দিতে আরম্ভ করেছে। অমেয়ে মানুষ দুর্দানা এতদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। তার মেয়ে মানুষই পরিচয় বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি ভেতরে ভেতরে একরকম শঙ্কিত হয়ে উঠলাম। একে নিয়ে আমি কি করব? একে তো কোনোদিন ভালোবাসতে পারবো না। গুলিস্তানে এসে একটা স্কুটারে চাপিয়ে তাকে নাখালপাড়া রেখে এলাম। মাস ৩ পর এক রাতে ঘুমিয়ে আছি। হোস্টেলে একটা লোক এসে সংবাদ দিয়ে গেল, রাজাবাজারের বাসার কাছে কে বা কারা হুমায়ুনকে গুলি করে খুন করে গেছে। তাকে দেখার জন্য তাড়াতাড়ি হাসপাতালে ছুটলাম। আমি যখন গিয়েছি তখন সব শেষ। হুমায়ুনকে বিছানায় শুইয়ে রাখা হয়েছে, নিথর নিস্তব্ধ। মাথার বাঁ দিকটা একটা বড়সড় আমের মতো ফুলে উঠেছে। আমার বুকটা জ্বালা করছিল। হুমায়ুনের বউটার একটা বাচ্চা আছে, ৩ মাসও হয়নি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাসপাতালেই কান্নাকাটির ধুম লেগে গিয়েছিল। তার বউ ক্ষণে ক্ষণে সংজ্ঞা হারিয়ে ফেলছিল। আমার বন্ধু হাবিবুল্লাহ আমাকে একপাশে টেনে নিয়ে কানে কানে বলল, জাহিদ ভাই, আপনি এখান থেকে তাড়াতাড়ি কোথাও চলে যান। একটু পরেই কে খুন করেছে তাই নিয়ে জল্পনা কল্পনা শুরু হবে। সবাই আপনাকে দায়ী করতে চেষ্টা করবে, কারণ ইউনুস জোয়ারদারের গ্রুপের সঙ্গে হুমায়ুনদের গ্রুপের অনেক দিন থেকে রাজনৈতিক শত্রুতা চলছে। হুমায়ুনকে নিশ্চয়ই ইউনুস জোয়ারদারের লোকেরাই খুন করেছে। আমার চট করে মনে পড়ে গেল, হুমায়ুন আমাকে হাজী শাহবাজের মসজিদের পাশে একদিন বিকেলবেলা ডেকে নিয়ে দুর্দানার সঙ্গে মেলামেশা করতে বারণ করেছিল। আমি তার কথায় রাজি না হওয়ায় একটা পিস্তল বের করে আমাকে খুন করার ভয় দেখিয়েছিল। আমি ভয় পেতে রাজি না হওয়ায় হুমায়ুন ঝরঝর করে কেঁদে ফেলেছিল। হায় রে হুমায়ুন, তুমি এমন করুণভাবে মৃত্যুশয্যায় শুয়ে আছো। হুমায়ুনের মৃত্যুর পর থেকে মজিদ মামা, যিনি সবসময় ছোট ছোট পানের খিলি মুখে পড়ে দিতেন, সাইকেলে যাওয়া আসা করতেন, আর কোনোদিন তার দেখা পাওয়া যায়নি। প্রিয় সোহিনী, দুর্দানার গল্পটা এরকমভাবে শেষ হয়েছে। তুমি খুব অবাক হচ্ছ, তাই না? অমন জমজমাট একটা সম্পর্ক বলা নেই কওয়া নেই আপনা থেকেই ছেদ পড়ে গেল। কিন্তু তার ভেতরের কাহিনী তোমার কাছে খুলে বলতে চাই। দুর্দানা এবং আমি দুজনেই অনুভব করেছিলাম আমাদের ভেতরকার তাজা সম্পর্কটা আপনা থেকেই মরে যাচ্ছে। গাছের একটা ডাল যেমন করে শুকিয়ে যায়, প্রক্রিয়াটা অনেকটা সেরকম। আমরা দুজনেই অনুভব করছিলাম যে আমাদের ভেতরের সম্পর্কের মধ্যে সেই সজীব রাসায়নিক পদার্থের ঘাটতি পড়তে আরম্ভ করেছে। এখনও দুর্দানা প্রায়ই আমার ঘরে আসে। তার সাইকেলের পেছনে চেপে আমি নানা জায়গায় যাই। মানুষ নানা রকম অশ্লীল মন্তব্য ছুড়ে মারে, এসব আমার মন্দ লাগে না। একবার লালমাটিয়ার কাছে 4 জন যুবক দুর্দানাকে সাইকেল থেকে নামতে বাধ্য করে। আমাকেও বাধ্য হয়ে নামতে হয়। তারা দুর্দানাকে কিছুই বলল না, কেবল আমাকে রাস্তার একপাশে নিয়ে গিয়ে আচ্ছা করে পিটিয়ে দিল। তাদের একজন বলল, হারামজাদা হিজড়ার বাচ্চা, নুনুকাইটা তুতে লাগিয়ে দিমু, একজন মাগির পেছনে সাইকেলে চেপে বেড়াতে শরম করে না? তারা সত্যি সত্যি আমার শরীর থেকে প্যান্ট খুলে নিয়ে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য টানাটানি করছিল। ভাগ্যিস পুলিশ এসে পড়েছিল, তাই রক্ষে। সেদিন একটা প্রচণ্ড ধাক্কা খেলাম। ঠিক করলাম আর দুর্দানার সাইকেলের পেছনে চাপব না। দুর্দানাও তারপর থেকে আমাকে সাইকেলের পেছনে চাপতে বলেনি। তা সত্ত্বেও দুর্দানা আমার কাছে আসতো, আমি দুর্দানার কাছে যেতাম।
এটা একটা পুরনো অভ্যেসের জের। ট্রেনের ইঞ্জিন বন্ধ করার পরেও যেমন অন্তর্গত বেগের ধাক্কায় কিছু দূর পর্যন্ত সচল থাকে, এও ঠিক তেমনি। আমাকে দেখে দুর্দানার চোখের তারা নেচে উঠত না। আমিও দুর্দানাকে দেখে অস্তিত্বের গহনে সেই সজীব রাসায়নিক শক্তির প্রতিক্রিয়া অনুভব করতাম না। কি একটা শক্তি আমাদের দুজনের হাত ধরে দৃঢ়ভাবে পরস্পরের বিপরীত দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এই শক্তিটাকে ইতিহাস বলবো না মহাকাল বলবো, এখনও স্থির করতে পারিনি। আমাদের জীবনের ভেতর দিয়ে মহাকাল কিভাবে কাজ করে তার বিবরণ হাজির করতে চেষ্টা করব এখানে। হুমায়ুন খুন হওয়ার পর চারদিকে একটা জনরব উঠল যে ইউনুস জোয়ারদারের লোকেরাই তাকে খুন করেছে। হুমায়ুন যে গোপন রাজনীতির সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছিল সে বিষয়ে আমার সামান্যতম ধারণাও ছিল না। হুমায়ুন যেসব কথা আমাকে বলতো, যে ধরনের অস্থিরতা অনুভব করত, সেসবের অর্থ আমার কাছে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। লোকজনকে আরও বলাবলি করতে শুনলাম, হুমায়ুনের গ্রুপ একবার মাঝখানে ইউনুস জোয়ারদারের প্রাণের ওপর হামলা করেছিল। তার বদলাস্বরূপ জোয়ারদারের গ্রুপ হুমায়ুনের প্রাণটা নিয়ে নিল। হুমায়ুনের খুন হওয়ার পর মানুষজন নানা রকম রটনা করতে আরম্ভ করল। কেউ কেউ বলল, যেহেতু দুর্দানার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে, তাই হুমায়ুনের খুন হওয়ার পেছনে আমারও একটা গোপন ভূমিকা ছিল। এই অভিযোগ আর কেউ নয়, উত্থাপন করলেন শিক্ষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী মহিলাদের শফিক সাহেব তার নিজের উদ্যানের ফল বলে মনে করতেন। আমার মতো একজন গাঁও গ্রামের মানুষ একটা চিতাবাঘিনী চড়িয়ে বেড়াবে, শফিক সাহেব এটা কিছুতেই মেনে নেননি। তিনি মনে করতেন তার ব্যক্তিগত জমিনে আমি বেড়া ভেঙে প্রবেশ করতে অনধিকার চর্চা করছি। তিনি কখনো আমাকে ক্ষমা করতে পারেননি। হুমায়ুনের মৃত্যুর পর শফিক সাহেব বলে বেড়াতে লাগলেন, আমি হুমায়ুনের বিধবা বউকে বিয়ে করার জন্যই তাকে খুন করেছি। তিনি ছিলেন সরকারি দলের লোক, অনেক মানুষ তার কথা বিশ্বাস করে ফেললেন। আমার যাওয়া আসার পথে মানুষজন আমার দিকে আঙুল তুলে দেখাতে আরম্ভ করল। সত্যি সত্যি আমি হুমায়ুনকে খুন করেছি কিনা এমন একটা সংশয় আমার ভেতরেও জন্ম নিতে আরম্ভ করল। খুনের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি নিজেকে খুনি ভাবতে আরম্ভ করলাম। মানুষ তো নিজের অজান্তেও অনেক জঘন্য অপরাধ করে বসে। সমস্ত ধর্ম তো পাপবোধের উপরই প্রতিষ্ঠিত। যেহেতু মানুষ হিসেবে তোমাকে জন্ম নিতে হয়েছে, তুমি পাপী। এই সময় একদিন আরেক ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমার হোস্টেল দর্শন দিলেন সেই এসবির ইউনুস মোল্লা। ইউনুস মোল্লা নিজেকে মনে করতেন ইউনুস জোয়ারদারের মিতা। এই মিতার সম্পর্কে অল্প স্বল্প সংবাদ জানার জন্যেই আমার কাছে আসতেন। তিনি বলতেন, যেহেতু নামে নামে মিলে গেছে, তাই মিতার সম্পর্কে জানার অধিকার তার আছে। আজ মোল্লা সাহেবের নতুন চেহারা দেখলাম। তিনি কোনো রকম ভনিতা না করেই জানালেন, আমাকে এই ভদ্রলোকের সঙ্গে মালিবাগ স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হবে। না, ভয়ের কোনো কারণ নেই, এই যাব আর আসব। শুধু তারা আমার কাছ থেকে কিছু সংবাদ জানতে চান। পুরো 2 মাস ধরে আমাকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে যেতে হলো এবং আসতে হলো। কত রকম জেরার সম্মুখীন যে হতে হয়েছিল সে কথা বয়ান করে লাভ নেই। ওই পরিস্থিতিতে দুর্দানার সঙ্গে সম্পর্ক রক্ষা করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। এছাড়া সে কোথায় যেন আত্মগোপন করল, কিছুই জানতে পারলাম না। মহাকালের খাঁড়ার আঘাতে আমরা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ হবে। ইংরেজি কাগজের প্রথম পাতায় টুকরো একটা খবর পড়ে আমি চমকে উঠলাম। ইউনুস জোয়ারদার শর্ট ডেড। এক কোনায় ইউনুস জোয়ারদারের একটা ঝাপসা ছবি ছাপা হয়েছে। আমি নিজের চোখে কোনোদিন ইউনুস জোয়ারদারকে দেখিনি। এই ঝাপসা ছবিটার দিকে তাকানো মাত্রই আমার বুকে মমতার ঢেউ উথলে উঠল। কী কারণে বলতে পারবো না। আমি মনে করতে আরম্ভ করলাম, ইউনুস জোয়ারদার আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান। তার মৃত্যু সংবাদেই আমার চোখের সামনের গোটা পৃথিবীটা দুলে উঠল। তিনি আমার কেউ নন, তার দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবু আমার মনে হলো আমার দু চোখের দৃষ্টি নিভে গেছে। নিঃশ্বাস নিতে ভয়ঙ্কর কষ্ট হচ্ছিল। এই অবস্থায় 2 দিন পায়ে হেঁটে একা একা ঢাকা শহরের পথে পথে ঘুরে বেরিয়েছি। ইউনুস জোয়ারদার কোন জাদুমন্ত্র বলে জানি নে, আমার ভেতরে অনাগত পৃথিবীর যে স্বপ্ন জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন, তার মৃত্যুতে সেই পৃথিবীটাই ছারখার হয়ে গেল। আমি কেন বেঁচে থাকব? কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। কারো কাছে প্রকাশ করে মনোবেদনা হালকা করব সে উপায়ও নেই। কে শুনবে আমি শোকভর্তি একটা জাহাজের মতো ঢাকা শহরে অনবরত পথ হাঁটছিলাম। 3 দিন পর গলগল করে রক্তবমি করলাম এবং 3 মাসের জন্যে আমাকে হাসপাতালে স্থায়ী ডেরা পাততে হলো। কী করে যে বেঁচে ফিরে এসেছি
সেটা আমার কাছে এখনও অবিশ্বাস্য ব্যাপার মনে হয়। প্রিয় সোহিনী, ইউনুস জোয়ার্দার খুন হওয়ার 1 বছর না যেতেই একদিন রেডিওতে ঘোষণা শুনলাম, দেশের রাষ্ট্রপতি, বাংলার নয়নমণি শেখ মুজিব সপরিবারে আততায়ীর হাতে খুন হয়েছেন। প্রিয় সোহিনী, নীল নির্মেঘ আকাশ থেকে আমার মাথায় কে যেন একটা তাজা বজ্র ছুড়ে দিল। প্রিয় সোহিনী, আমি এক অভাগা, কেবল দুঃখের গাঁথা লেখার জন্যই যেন আমার জন্ম। মহাকালের খাঁড়া আমার আর দুর্দানার সম্পর্কই শুধু নষ্ট করেনি, এই খাঁড়া ঝলসে উঠে হুমায়ুনকে নিরস্তিত্ব করেছে। ইউনুস জোয়ার্দারের গর্দান নিয়েছে, সপরিবারে শেখ মুজিবকে পরপারে পাঠিয়ে দিয়েছে। হুমায়ুন জোয়ার্দারকে খুন করতে চাইলে জোয়ার্দার হুমায়ুনকে খুন করে বদলা নিলেন। শেখ মুজিব জোয়ার্দারকে হত্যা করলেন। সেনাবাহিনীর জওয়ানরা শেখকে খুন করল। জিয়া, তাহির, খালেদ মোশাররফ, মঞ্জুর, কাকে কার হত্যাকারী বলবো? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি মহাকালের খাঁড়ার আঘাতে তাদের এক একজনের মুন্ডু ভাদুরে তালের মতো গড়িয়ে পড়ল। আমি কাকে কার বিরুদ্ধে অপরাধী বলে শনাক্ত করব? এরা সবাই দেশপ্রেমিক, সবাই স্বাধীনতা সংগ্রামী। জননী স্বাধীনতা মহাকালের রূপ ধরে আপন সন্তানের মুন্ডু নিয়ে গেন্ডুয়া খেলতে আরম্ভ করেছে। প্রিয় সোহিনী, কার অপরাধ একথা জিজ্ঞেস করবে না। আমরা সবাই শরীরের রক্তপ্রবাহের মধ্যে ঐতিহাসিক পাপের জীবাণু বয়ে বেড়াচ্ছি। সেই ইতিহাস প্রতিশোধ গ্রহণ করার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। আমরা কেমন যুগে কেমন দেশে জন্মগ্রহণ করেছি ভাবো একবার। প্রিয় সোহিনী, এরপর তুমি দুর্দানা সম্পর্কে প্রশ্ন করে আমাকে বিব্রত করবে না আশা করি। তবু তোমার কৌতূহল দূর করার জন্য বলবো, সে এই ঢাকা শহরেই আছে। তার স্বামী সংসার আছে, ছেলে মেয়ে আছে, চাকরি বাকরি করে। অবশ্য অনেক আগে সাইকেল চালানো ছেড়ে দিয়েছে, এখন নিজের হাতে গাড়ি চালায়। এসব মামুলি সংবাদে আর কাজ কি? তবু আমি অকপটে বলবো, দুর্দানার কাছে আমার ঋণের পরিমাণ সামান্য নয়। তার স্পর্শেই আমি ইতিহাসের মধ্যে জেগে উঠতে পেরেছি। এই সামান্য ব্যাপার নয়। সব মানুষ জীবন ধারণ করে, কিন্তু ইতিহাসের স্পর্শ অনুভব করে না। আশা করি এই ব্যাপারটাকে তুমি প্রকৃত গুরুত্ব দিয়ে অনুধাবন করতে চেষ্টা করবে। দুর্দানার প্রতি কোনো রকম সন্দেহ সংশয় মনের কোঠায় এক পলকের জন্যেও ঠাঁই দেবে না। এই যে আমি তোমার অভিমুখে যাচ্ছি, দুর্দানা হচ্ছে তার প্রথম মাইল ফলক। দুর্দানা একা নয়, আরও অনেক নারীর জীবন আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাদের সবার কথা আমাকে তোমার কাছে বলতে হবে, নইলে আমি তোমার দিকে যাওয়ার শক্তি এবং নির্ভরতা অর্জন করতে পারবো না। আগেই বলেছি, কাজটা কঠিন, খুবই কঠিন। পাঁজরে পাঁজরে আঘাত করে অস্তিত্বের ভেতর থেকে নিমজ্জিত নারীদের তুলে আনতে হচ্ছে। প্রিয়তমা আমার, সুন্দরী আমার, তুমি আমাকে এই দুঃসাধ্য দায়িত্ব সম্পাদনের সাহস দিয়েছ, প্রেরণা দিয়েছ। তুমি আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ আছে বলেই আমি অতীতকে আবিষ্কার করতে পেরেছি। যদি তোমাকে ভালো না বাসতাম, এই কাহিনী কোনো দিন লিখতে পারতাম না। আমি নিজের কাছে নিজে শুদ্ধ হয়ে ওঠার তাগিদেই আমার জীবনের নারীদের কথা বয়ান করে যাচ্ছি। লক্ষ্মী আমার, প্রিয়তমা আমার, আমার জীবনে এত বিচিত্র ধরনের নারীর আনাগোনা দেখে আমাকে ঘৃণা করো না। মানুষ একজন মাত্র নারীকেই মনে প্রাণে কামনা করে, আর সেই সম্পূর্ণ নারী জগতে মহামূল্যবান হীরকখণ্ডটির চাইতেও দুর্লভ। তাই খণ্ড খণ্ড নারীকে নিয়েই মানুষকে সন্তুষ্ট থাকার ভান করতে হয়। তোমার মধ্যে একটা অখণ্ড নারীসত্তার সন্ধান আমি পেয়েছি। আমার কেমন জানি আশঙ্কা হয়, এই কাহিনী যখন শেষ করব, তুমি হয়তো এই বিশাল পৃথিবীর কোথাও হারিয়ে যাবে। তবু আমার সুখ, আমার আনন্দ, আমার প্রাণের সমস্ত উত্তাপ কেন্দ্রীভূত করে একটি সম্পূর্ণ নারীকে আমি ভালোবাসতে পেরেছি। জীবনে ভালোবাসার চাইতে সুখ কিসে আছে? প্রিয় সোহিনী, মৃগনয়না আমার, এবার আমি তোমার কাছে কন্যা সামারখের কাহিনী বয়ান করতে যাচ্ছি। একটুখানি চমকে উঠছ, তাই না? ভাবছ সামারখের নামের সঙ্গে হঠাৎ করে কন্যা শব্দটি যোগ করলাম কেন? কারণ তো একটা অবশ্যই আছে। সেই কারণ ব্যাখ্যা দাবি করে। সামারখের সঙ্গে আমার পরিচয় হওয়ার অন্তত 12 বছর আগে তার কুমারী জীবনের অবসান ঘটেছে। আর 8 বছর আগে স্বামীর কাছে একটি পুত্র সন্তান রেখে দাম্পত্য সম্পর্কের ছেদ টেনে বেরিয়ে এসেছে। এই বেরিয়ে আসা জীবনে তার হৃদয়ের স্বল্পকালীন দীর্ঘকালীন নানা অগ্ন্যুৎপাতের সংবাদও আমি বিলক্ষণ জানি। সুন্দরী মহিলাদের নামের সঙ্গে যখন হৃদয় ঘটিত অপবাদ যুক্ত হয়,
তখন তাদের সৌন্দর্য এবং আকর্ষণ ক্ষমতা অনেক অনেক গুণে বেড়ে যায়। নীতিবাগী সেরা সামারকের জীবনের অতীত বৃত্তান্ত বিশ্লেষণ করে নানান দাগে দাগী হিসেবে তাকে চিহ্নিত করবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি যখন তাকে প্রথম দেখি, আমার মনে হয়েছিল সৃষ্টির প্রথম নারীর সান্নিধ্যে এসে দণ্ডায়মান হয়েছি। এই অপূর্ব সৌন্দর্যময়ী আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিতে পারে। তার নির্দেশে সমস্ত নিষেধ অগ্রাহ্য করে হাসি মুখে ঈশ্বরের অভিশাপ মস্তকে ধারণ করতে পারি। তার একটি কটাক্ষে আমি মানব সমাজের বিধিবিধান লঙ্ঘন করতে পারি। সামারককে প্রথমবার দর্শন করার পর আমার যে অনুভূতি হয়েছিল, প্রকাশ করার জন্য আমাকে কবির শরণাপন্ন হতে হচ্ছে। কবিরা ভালো মানুষ। আমরা অনেক সময় মনের ভেতর ঘাই মারা অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পাইনি। কবিরা আমাদের মতো অক্ষম মানুষদের কথা চিন্তা করে আগেভাগে সেসব সুন্দরভাবে প্রকাশ করে রেখেছেন। প্রয়োজনীয় মুহূর্তে রেডিমেড জামাকাপড়ের মতো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। সামারককে প্রথম দেখার পর আমার মনে এই পংক্তিগুলো বিদ্যুতের মতো চমক দিয়ে জেগে উঠেছিল। ষষ্ঠ দিন শ্রমন্তে প্রভু অপূর্ব বিস্ময়ে ভরি করে উচ্চারণ, পরবর্তী সৃষ্টির হবে দিব্যি অনুপম। তখনই ডাগর আঁখি মেলেছে নন্দিনী, মরি মরি দৃষ্টি হেরি, আপন অন্তরতলে বিধাতাও উঠেছে শিহরি। সেই সৌন্দর্য দেখার পর স্বয়ং স্রষ্টা মহাশয়কেও নিজের হৃদয় গভীরে শিউরে উঠতে হয়। সেই একই স্বর্গজাত সৌন্দর্যের প্রতি তাজিমের নিদর্শনস্বরূপ সামারকের নামের সঙ্গে কন্যা শব্দটি যোগ করলাম। প্রিয় সোহিনী, এই কন্যা শব্দটি যুক্ত করে আমি মস্ত বিপাকে পড়লাম। তুমি প্রশ্ন করবে, যে মহিলা স্বামী পুত্র ছেড়ে বেরিয়ে আসে, যেখানে সেখানে হৃদয়ের অগ্নুৎপাত ঘটায়, তার কন্যাত্ব বহাল থাকে কেমন করে? আমি তর্ক করার মানুষ নই, তবু পেঁচালো বিতর্কে যাতে জড়িয়ে পড়তে না হয় তাই সময় থাকতে বলে রাখতে চাই। কোনো কোনো নারী আছে যারা সব সময় কন্যাত্ব রক্ষা করে চলতে পারে। সন্তান জন্ম দিলে বা পুরুষ বদলালে তাদের কন্যা জীবনের অবসান ঘটে না। প্রিয় সোহিনী, আমি ধরে নিচ্ছি সামারক সম্বন্ধে তোমার মনে একটা সহানুভূতির ভাব সৃষ্টি হয়েছে। সুতরাং আমি নির্বিবাদে তার কাহিনীটা তোমার কাছে প্রকাশ করতে পারি। সুন্দরের প্রতি সহানুভূতি জিনিসটার একটা খারাপ দিক আছে। ইচ্ছা করলেও তাকে খারাপভাবে আঁকা সম্ভব হয় না। তাই সামারক আসলে যা ছিল আর আমি যা বয়ান করছি তার মধ্যে একটা হেরফের থেকেই যাচ্ছে। কন্যা সামারকের সঙ্গে কিভাবে পরিচয় ঘটল সেই ঘটনাটি আমি তোমার কাছে তুলে ধরতে চাই। ঘটনা বললে সুবিচার করা হবে না, পেছনে একটা ইতিহাস আছে, সেটা বিবৃত করছি। একদিন বিকালবেলা হোস্টেলে ঘুম থেকে উঠে স্তব্ধ হয়ে বসে আছি। ঘুমের মধ্যে আমি মাকে স্বপ্নে দেখলাম। 3 মাস আগে মা মারা গেছেন। আমি তার একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর সময় আমি কাছে ছিলাম না। মৃত্যুর পর এই প্রথমবার তাকে স্বপ্নে দেখলাম। পুরো স্বপ্নটা অস্পষ্ট এবং ঝাপসা। বারবার একাগ্র মনোযোগে স্বপ্নটা জীবিত করার চেষ্টা করছি। এই সময় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি ইংরেজি বিভাগের পিয়ন বাটুল। এই লম্বা লিকলিকে চেহারার তরুণটির নাম বাটুল কেন আমি বলতে পারবো না। যা হোক, সে আমাকে সালাম করার পর জানালো বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে সালাম দিয়েছেন। অতএব আমাকে পাজামা পাঞ্জাবি পরে পায়ে স্যান্ডেল গলিয়ে আর্টস বিল্ডিংয়ের দোতলায় সালামের তত্ত্ব নিয়ে ছুটতে হলো। আমি দরজা ঠেলে বিভাগীয় চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলামের অফিস ঘরে প্রবেশ করলাম। কারেন্ট নেই, পাখা চলছে না, বেশ গরম। ডক্টর চৌধুরী জামার বোতাম খুলে ফেলেছেন। তার বুকের লম্বা লম্বা লোমগুলো দেখা যাচ্ছে। বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওপর ছড়ানো বই পুস্তক। তিনি কিছু একটা লিখছিলেন। আমাকে দেখে হেসে উঠতে চেষ্টা করলেন। ডক্টর চৌধুরীকে হাসতে দেখলেই আমার একটা কথা মনে হয়। ভদ্রলোক ওই হাসিটা যেন দোকান থেকে কিনে এনেছেন। এমনিতে কৃষ্ণকান্তি যখন গাম্ভীর্য অবলম্বন করেন বেশ মানিয়ে যায়, কিন্তু তিনি যখন বড় দাঁতগুলো দেখিয়ে এক ধরনের যান্ত্রিক শব্দ তুলে হেসে ওঠেন, সেটাই আমার কাছে ভয়ঙ্কর বিদঘুটে মনে হয়। হাসিটা অল্পের মধ্যেই তার প্রসারিত মুখগহ্বরের ভেতর কোথাও উধাও হয়ে গেল। তিনি একটু তোয়াজ করেই বললেন, বসো জাহিদ, পকেটে সিগারেট থাকলে খেতে পারো, কোনো রকম সংকোচ করার প্রয়োজন নেই। আমি বাটুলকে চা আনতে বলেছি, আর 5-6টা লাইন লিখলেই হাতের লেখাটা শেষ হয়ে যাবে। আমি সিগারেট ধরালাম। তিনি লেখা শেষ করছেন।
এরই মধ্যে বাটুল চা দিয়ে গেল। হাতের লেখা কাগজের স্লিপগুলো পিন দিয়ে গেঁথে একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে রাখলেন। ততক্ষণে পাখা চলতে আরম্ভ করেছে। তিনি গ্লাস থেকে পানি খেয়ে মন্তব্য করলেন, বাঁচা গেল, আজ সারাদিন যা গরম পড়েছে। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তোমার চেয়ারটা একটু এদিকে নিয়ে এসো। আমি চেয়ারটা তার মুখোমুখি নিয়ে গেলাম। চা খাওয়া শেষ হলে তিনি জামার খুঁটে চশমার কাঁচ দুটো মুছে আমার দিকে ভালো করে তাকালেন। তারপর বললেন, তোমাকে একটা দুঃখের কথা বলতে ডেকেছি। আমার শরীরে একটা আনন্দের লহরী খেলে গেল। তাহলে তিনি আমাকে তার ব্যক্তিগত দুঃখের কথা বলার উপযুক্ত মানুষ ধরে নিয়েছেন। নিজের কাছেই আমার মূল্য অনেকখানি বেড়ে গেল। কোনো সুন্দরী মহিলা যদি বলতেন, আমি তোমাকে ভালোবাসি, অতখানি খুশি হয়ে উঠতাম কিনা সন্দেহ। ডক্টর চৌধুরীর বুকের ভেতরের নিবিড় যত্নে পুষে রাখা দুঃখের কথাটা শোনার জন্য অধীর আগ্রহী প্রতীক্ষা করতে লাগলাম। বাটুলকে ডেকে চায়ের খালি কাপ এবং গ্লাস নিয়ে যেতে বললেন। তারপর আমার দিকে তাকালেন। শোনো, তোমার গুরু আবুল হাসনাত সাহেবকে থামাও। তিনি আমাদের ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলার জন্য উঠে পড়ে লেগেছেন। তার কথা শুনে আমি তো 7 হাত জলে পড়ে গেলাম। আবুল হাসনাত বুড়ো মানুষ, বেশ কিছুদিন আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে রিটায়ার্ড করেছেন। চিরকুমার, রান্নাবান্না, বাজার, দাবা এবং বই নিয়ে সময় কাটান। কারো সাথে পাচে থাকেন না। তিনি কি করে ইংরেজি ডিপার্টমেন্টকে নষ্ট করবেন? ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অভিযোগটা আমার কাছে হেঁয়ালির মতো শোনালো। সত্যি সত্যিই বলছি, এরকম একটা কথা তার মুখ থেকে শুনব, তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ডক্টর চৌধুরীর কথার মধ্যে উত্তাপ ছিল, ঝাঁঝ ছিল। দেখতে পেলাম তার কালো মুখমণ্ডলটা লাল হয়ে উঠতে আরম্ভ করেছে। আমি বুঝতেই পারছিলাম না তিনি আবুল হাসনাত সাহেবের ওপর এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন কেন। অবশেষে ডক্টর চৌধুরী আমার কাছে তার ক্ষোভ, দুঃখ এবং মনোকষ্টের আসল কারণটা খুলে বললেন। এই ঢাকা শহরে বীণা চ্যাটার্জির মতো এক সুন্দর মহিলা এসেছে এবং এসেই মহিলা আবুল হাসনাত সাহেবের ঘাড়ের উপর চেপে বসেছে। আবুল হাসনাত সাহেব সেই সন্দেহজনক চরিত্রের মহিলাটিকে ইংরেজি ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে চাপিয়ে দিতে চাইছেন। ভাইস চ্যান্সেলর আবুল হাসনাতের আপন মানুষ, চেষ্টা করেও কোনোভাবে ঠেকাতে পারছেন না। যদি একবার এই মহিলা ডিপার্টমেন্টের শিক্ষক হওয়ার সুযোগ পায়, তাহলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলে কিছুই অবশিষ্ট থাকবে না। আমি একটুখানি ভাবনায় পড়ে গেলাম। বীণা চ্যাটার্জির সম্পর্কে আমি জানতাম। এই মহিলার আদি নিবাস কলকাতায়। এখন আমেরিকা, বিলাত না ফ্রান্স কোথায় থাকেন কেউ সঠিক বলতে পারে না। মহিলার খেয়াল চেপেছিল, তাই সদ্য স্বাধীন বাংলাদেশে এসেছিলেন। চেষ্টা চরিত্র করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার কপালে ভাইফোঁটা পরিয়ে দিয়েছিলেন। এই দৃশ্যটি টিভিতে দেখানো হয়েছিল। দুদিন পরেই রয়টার একটি সংবাদ প্রকাশ করে সবাইকে জানিয়ে দেয়, বীণা চ্যাটার্জি আসলে একজন আন্তর্জাতিক পতিতা। তাই নিয়ে একটা মস্ত কেলেঙ্কারি হয়েছিল। একজন সুন্দরী পতিতা কী করে প্রধানমন্ত্রী অবধি পৌঁছতে পারে, একটা দৈনিক প্রশ্ন তুলেছিল। কিন্তু একজন সুন্দরীর গতিবিধি কতদূর বিস্তৃত হতে পারে সে ব্যাপারে সেই দৈনিকের কলাম লেখক ভদ্রলোকের কোনো ধারণা ছিল না। আমি অত্যন্ত কুণ্ঠিত স্বরে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীকে বললাম, বীণা চ্যাটার্জির সঙ্গে ওই মহিলার মিল থাকতে পারে, কিন্তু আবুল হাসানাত সাহেবের সঙ্গে তার কি সম্পর্ক? কী সম্পর্ক এখনও বুঝতে পারলে না? তিনি চোখ ছোট করে একটা ইঙ্গিত করলেন। কী সম্পর্ক যদি এখনও বুঝতে না পারো, তাহলে তুমি মায়ের পেটে আছো, বুঝলে? মেয়ে মানুষ, তাও আবার যদি সুন্দরী হয়, তার ফাঁদ থেকে আর কারো রক্ষে নেই। তোমার গুরু ওই মেয়ে মানুষটার পাল্লায় পড়ে সব ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন। ঠেকাও, এখন যদি ঠেকাতে না পারো, সামনে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমি বললাম, স্যার, আপনার কথা যদি সত্যিও হয়, আমি কি করতে পারি? তিনি পেপার ওয়েটটা তুলে নিয়ে টেবিলে দুম করে রাখলেন। তোমরা চারদিকে বলে বেড়াচ্ছ মুক্তিযুদ্ধ করেছ। যদি এত বড় অন্যায়টা আটকাতে না পারো, তাহলে মুক্তিযুদ্ধ যে করেছ আমরা কি করে সেটা বিশ্বাস করব? স্পষ্টত বিরক্ত হয়েই ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর অফিস থেকে বেরিয়ে এসেছিলাম। তার চরিত্রের একটা নতুন দিক দেখতে পেলাম। আবুল হাসানাত সাহেব একজন মহিলার সৌন্দর্যে অভিভূত হয়ে তাকে ইংরেজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরি দেওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন, কথাটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে আমি শাহবাগের দিকে যাচ্ছিলাম। আমার মনে নানা রকম চিন্তা ঝিলিক দিচ্ছিল। একসময় ভাবতে আরম্ভ করলাম, আবুল হাসানাত সাহেব যদি সত্যি সত্যি সুন্দরী এক মহিলার প্রেমে পড়েও থাকেন, তাতে দোষের কি আছে? তার বয়স সবে 60 পেরিয়েছে।
ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল 89 বছর বয়সে 19 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আবুল হাসানাত সাহেবকে সারা জীবন নারীসঙ্গ বর্জিত অবস্থায় কাটিয়ে কেন অন্যের প্রত্যাশা পূরণ করতে হবে? ব্যাপারটা চিন্তা করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। নিজে নিজেই হাততালি দিয়ে উঠলাম। আবুল হাসানাত স্যার যদি হুট করে একটি সুন্দরী মহিলাকে বিয়েও করে ফেলেন, বেশ হয়। নতুন একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। যুক্তি দিয়ে বিচার করে দেখলে অনেক কিছুই তো সম্ভব মনে হয়। বাস্তবে কি সব তেমনই ঘটে? ডক্টর শরীফুল ইসলামের কথাগুলো কতদূর সত্যি পরখ করে দেখার জন্যে একটা ইচ্ছে আমার মনে তীব্র হয়ে উঠল। আমি সরাসরি শাহবাগ থেকে রিকশা চেপে টিচার্স ক্লাবে চলে এলাম। ক্লাবের লাউঞ্জে ঢুকে দেখি আবুল হাসানাত সাহেব দৈনিক বাংলার সালেহ চৌধুরীর সঙ্গে দাবা খেলছেন। আমি সেখানে গিয়ে বসলাম। তারা দুজন খেলায় এমন বিভোর যে আমি পাশে বসেছি কারোর চোখে পড়েনি। দান শেষ হওয়ার পর সালেহ চৌধুরী আমাকে জিজ্ঞেস করলেন, কখন এসেছ? আবুল হাসানাত সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, মৌলভী জাহিদ হাসান, কি খবর? তিনি আমাকে কেন মৌলভী সম্বোধন করেন তার কারণ আমি কোনো দিন নির্ণয় করতে পারিনি। হাতের ইশারায় বেয়ারাকে ডাকলেন। বেয়ারা এসে দাঁড়ালে তিনি বললেন, মৌলভী জাহিদ হাসানকে এক পেয়ালা চা দাও, আর কি খাইবার চাই জিগায়া দেখো। খেলা শেষ হতেই 10:30 বেজে গেল। আবুল হাসানাত যখন বাড়ির দিকে পথ নিয়েছেন, আমি তাকে অনুসরণ করতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর তিনি আমাকে অনুসরণ করতে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কিছু কইবেন নাকি? আবুল হাসানাত সাহেব সবসময় ঢাকাইয়া ভাষা ব্যবহার করে থাকেন। ঢাকাইয়া ভাষায় যে কোনো ভদ্রলোক পরিপাটি আলাপ করতে পারেন, আবুল হাসানাত সাহেবের কথা না শুনলে কেউ সেটা বিশ্বাস করতে পারবে না। আমি বললাম, স্যার, আমি কি আপনার সঙ্গে আপনার বাড়িতে আসতে পারি? তিনি বললেন, কোনো জরুরি কাম আছে নাকি? আমি বললাম, একটু আছে। তিনি বললেন, ঠিক আছে, আইয়েন। তারপর আর কথাবার্তা নেই, দুজনে হাঁটতে লাগলাম। বাড়িতে পৌঁছাবার পর তিনি বললেন, আপনি একটু বইয়েন। তিনি পাজামাটা ছেড়ে লুঙ্গি পরলেন। লুঙ্গিটা নানা জায়গায় ছেঁড়া দেখে আমার অস্বস্তি বোধ হচ্ছিল। তার সেদিকে খেয়াল নেই। হুঁকোয় টান দিয়ে গল গল করে ধোঁয়া ছাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আইসেন কেল্লাই, হে ডাকন। আমার শরীর ঘামতে আরম্ভ করেছে। বারবার চেষ্টা করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী যে কথাগুলো আমাকে ডেকে নিয়ে বলেছিলেন সেভাবে উচ্চারণ করা আমার পক্ষে অসম্ভব। আমি আমতা আমতা করতে আরম্ভ করলাম। আবুল হাসানাত স্যার মোলায়েম একটা ধমক দিয়ে বললেন, কি কনের আছে কইয়া ফেলেন। আমি কোনো রকম লাজ লজ্জার মাথা খেয়ে বলতে থাকলাম, আজ বিকেলবেলা ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে হোস্টেল থেকে তার অফিসে ডেকে নিয়ে গিয়েছিলেন। তারপর বলেছেন, আপনি নাকি ইংরেজি ডিপার্টমেন্টে একজন খারাপ অথচ সুন্দরী মহিলাকে চাকরি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। তাছাড়া আরও অনেক খারাপ কথা বলেছেন, সেগুলো আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আমার কথা শুনতে শুনতে তার হুঁকোটানা বন্ধ হয়ে গেল। তিনি চশমা জোড়া খুলে টেবিলের ওপর রাখলেন। তারপর আমার চোখের ওপর তার চোখের দৃষ্টি নিবদ্ধ করে ইংরেজিতেই বলতে থাকলেন, ওয়েল, আই ইউজ টু নো দ্যাট ইয়াং ম্যান সালমান চৌধুরী. For some time we shared same flat in London. Most often that girl Shamarok used to visit Salman and they were very close. তারপর ঢাকাইয়া জবানে বলতে থাকলেন, 4-5 দিন আগে দুইজন একলগে আমার বাড়িতে আইসা কইল শামারকের নাকি ইংলিশ ডিপার্টমেন্টে চাকরি হইছে, কিন্তু শরীফ তারে জয়েন করতে দিতাছে না। They requested me to inquire whether Sharif wants her at all in his department. আমি শরীফরে জিগাইলাম, বাবা, মায়াডারে তুমি চাকরি দিবা? শরীফ প্লেন জানায়া দিল, হ্যাঁ, তারে নিব না। দিস ইজ অল। When Salman came again, I told him, Sharif doesn't want her in his department. আমি বললাম, তিনি তো আমাকে অনেক আজে বাজে কথা বলেছেন। আবুল হাসানাত সাহেব আমার চোখের ওপর চোখ রেখে বললেন, মৌলভী জাহিদ হাসান, I narrated the fact to you. Let Sharif tell whatever he wants. তারপর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে হুঁকো টানতে আরম্ভ করলেন। সেই দিনই ডক্টর শরীফুল ইসলামের প্রতি একটা খারাপ মনোভাবের জন্ম নিল। মুখ দিয়ে তেতো ঢেকুর উঠতে থাকল। আমি যখন চলে যাবার জন্য উঠে দাঁড়িয়েছি, আবুল হাসানাত সাহেব বললেন, অত রাইতে খাবার পাইবেন না, খাইয়া যাইবেন। প্রতিটি ঘটনার একটা মর্মবেগ থাকে। যখন ঘটতে আরম্ভ করে এক জায়গায় স্থির থাকে না, অনেক দূর গড়িয়ে যায়। কন্যা শামারকের সঙ্গে আমিও জড়িয়ে গেলাম। আবুল হাসানাত সাহেবের সঙ্গে কথা বলার 3-4 দিন পর আমি বাংলা একাডেমিতে গিয়েছিলাম। আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা। সে উপলক্ষে বন্ধুবান্ধবদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছিলাম।
আসলে কেউ স্বেচ্ছায় চাঁদা দিতে চাইছিল না, বলতে গেলে টাকাটা আমি কেড়েই নিচ্ছিলাম। সুইং ডোর ঠেলে ইব্রাহিম সাহেবের ঘরে ঢুকে দেখি একজন অনিন্দ সুন্দরী বসে রয়েছেন, পরনে শিফনের শাড়ি। বয়স কত হবে? 30, 35, এমনকি 40ও স্পর্শ করতে পারে। এ ধরনের মহিলার বয়স নিয়ে কেউ চিন্তা করে না। প্রথমে চোখে পড়ল তার বড় বড় চোখ। চোখের কোটরের ভেতরে মণি দুটো থরথর কাঁপছে। সামান্য পানিতে পুঁটি মাছ চলাচল করলে পানি যেমন আস্তে আস্তে কাঁপতে থাকে, তেমনি তার চোখের ভেতর থেকে এক ধরনের কম্পন অনবরত বেরিয়ে আসছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি চলে আসব কি না চিন্তা করছিলাম। টেবিলের অপর প্রান্ত থেকে ইব্রাহিম সাহেব কথা বলে উঠলেন, জাহিদ ভাই, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। আসুন, আপনাকে এর সঙ্গে পরিচয় করিয়ে দিই। তারপর তিনি একজন জনপ্রিয় গায়িকার নাম উল্লেখ করে বললেন, এই মহিলা তার ছোট বোন, নাম মিস। আর ইব্রাহিম সাহেবকে তার মুখের কথা শেষ করতে দিলেন না। তিনি ফুঁসে উঠলেন, আপনি আমাকে বোনের নামে পরিচয় করিয়ে দেবেন কেন? আমার নিজেরও একটা নাম আছে। বসুন ভাই, আমার নাম শামারুখ। আমি প্রতিটি বর্ণ আলাদা করে উচ্চারণ করলাম, শামারুখ। ছোটবেলায় শোনা একটা পুঁথির কয়েকটা চরণ মনে পড়ে গেল। আহা কন্যা শামারুখ, নানান মতে দিলা দুঃখ, আসিলাম বিয়ার কাজে, ঘরে যাইব কোন লাজে, মোকে জিজ্ঞাসিলে কি দিব উত্তর। আমি চেয়ারে বসতে বসতে বললাম, আমি আপনাকেই খুঁজছি। ভদ্রমহিলার সেই বিশাল চোখের তারা কেঁপে উঠল। তিনি মাথাটা একপাশে এমন সুন্দরভাবে হেলালেন, দেখে আমার মনে হলো পৃথিবীতে বসন্ত ঋতুর আবির্ভাব ঘটেছে, অথবা সমুদ্রের জোয়ারে পূর্ণিমার ছায়া পড়েছে। তিনি বললেন, বলুন, কি কারণে আপনি আমাকে খুঁজছেন? আমি চাঁদার রসিদ বইটা তার সামনে এগিয়ে ধরে বললাম, আমাদের অনুষ্ঠানের জন্য আপনাকে 500 টাকা চাঁদা দিতে হবে। ভদ্রমহিলা অপেক্ষাকৃত ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আমার চাকরি নেই, বাকরি নেই, বেকার মানুষ, অত টাকা আমি কেমন করে পাব? আমি বললাম, আপনি অনেক টাকা রোজগার করেন, আমি শুনেছি। কে বলেছে? আমি বললাম, ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বলেছেন আপনার হাতে অনেক টাকা। আমার শেষের কথাটা শুনে মহিলা হু হু করে কেঁদে ফেললেন। কান্না জড়ানো কণ্ঠেই তিনি বললেন, ডক্টর শরীফুল ইসলাম আমাকে চাকরিতে জয়েন করতে দিচ্ছেন না, আর ওদিকে প্রচার করছেন আমার হাতে অনেক টাকা। তার দু চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল নেমে সুন্দর গাল দুটো ভিজিয়ে দিয়ে গেল। ফোঁটা গোলাপের পাপড়ির ওপর স্থির শিশির বিন্দুর মতো দেখাচ্ছিল চোখের জলের সেই ফোঁটাগুলো। আমার যদি ক্ষমতা থাকতো, অশ্রুবিন্দুগুলো কোনো রকমে উঠিয়ে নিয়ে সারা জীবনের জন্য সঞ্চয় করে রাখতাম। আরও 500 টাকা আমাকে চাঁদা উঠাতে হবে। সুন্দরীর চাঁদপনা মুখের দিকে তাকিয়ে মনে মনে কাব্য রচনা করলে সে টাকা আমার হাতে আসবে না। টাকা যদি তুলতে না পারি, আগামীকালকের অনুষ্ঠান বন্ধ থাকবে। অগত্যা উঠতে হলো। ভদ্রমহিলাকে সান্ত্বনার কোনো বাক্য না বলেই আমি গোয়ারের মতো ইব্রাহিম সাহেবের ঘর থেকে বেরিয়ে এলাম। দুপুরের তাতানো রোদে পুড়ে ক্লান্ত বিরক্ত হয়ে হোস্টেলে ফিরলাম। চাঁদা ওঠানোর চাইতে শহরের কুকুর তাড়িয়ে বেড়ানো পেশা হিসেবে যে অনেক ভালো, এ কথা হাড়ে হাড়ে অনুভব করছি। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শরীর ছড়িয়ে দিয়ে দেখি চোখে কিছুতেই ঘুম আসছে না। কন্যা শামারুখের পুরো চেহারাটা বারবার মানুষ দৃষ্টির সামনে ভেসে উঠছিল। তার শরীরের রূপ আমার মনের ভিতরে জ্যোৎস্নার মতো জ্বলছে। তার পদ্ম পলাশ দুটো চোখ, চোখের ভুরু, আলতোভাবে কোলের ওপর রাখা দুধে আলতা রঙের দুটো হাত, হাত সঞ্চালনের ভঙ্গিমা আমার মনে ঘুরে ঘুরে বারবার জেগে উঠছিল। কোমর অবধি নেমে আসা ঢেউ খেলানো কালো চুলের রাশি, তাতে মাঝে মাঝে রূপলি আভাস। অবাক হয়ে ভাবছি, এত অল্প সময়ের মধ্যে আমি এত কিছু দেখে ফেললাম কেমন করে? ফোঁটা গোলাপের পাপড়ির উপর স্থির হয়ে থাকা শিশির বিন্দুর মতো অশ্রুবিন্দুগুলো আমার মানসপটে অনপনীয় ছাপ রেখে গেছে। একটা অপরাধ বোধের পীড়নে আমার শরীর অসম্ভব রকম ভারী হয়ে উঠছিল। মহিলার সঙ্গে আমি নিষ্ঠুর ব্যবহার করেছি। আমার কিছু একটা করা দরকার। বিছানা থেকে তড়াক করে উঠে জামা কাপড় পরলাম। তারপর ডক্টর শরীফুল ইসলামের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিনি অফিসেই ছিলেন। আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। বুঝতে বাকি রইল না তিনি বিরক্ত হয়েছেন। কোনো ভূমিকা না করেই আমি বললাম, স্যার, আপনি যে মহিলার ব্যাপারে কথা বলেছিলেন তাই নিয়ে আমি আবুল হাসানাত সাহেবের সঙ্গে কথা বলেছি। আজ সকালবেলা বাংলা একাডেমিতে সেই ভদ্রমহিলার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি সে বিষয়ে আপনার সঙ্গে 2-4 মিনিট কথা বলতে চাই। তিনি কি একটা লিখছিলেন। কাগজ থেকে মুখ না তুলেই বললেন,
এখনই আমার অফিস থেকে বেরিয়ে যাও। তার হুকুম শুনে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমার ইচ্ছে হচ্ছিল টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে চুলের মাঝখানে যেখানে তার সিথি সেখানটায় সজোরে একটা আঘাত করে রক্ত বের করে আনি। আমার মাথাটা ঠিকমতো কাজ করেছিল, নইলে অন্যরকম কিছু একটা ঘটে যেত। এই ধরনের কিছু একটা অঘটন যদি ঘটিয়ে ফেলি, সব অধ্যাপক সাহেবদের সবাই মিলে আমাকে জেলখানা অথবা পাগলাগারদ দুটোর একটাতে পাঠাবেন। রাগে অপমানে আমার নিজের শরীর কামড়াতে ইচ্ছে করছিল। এই ভদ্রলোক আমাকে ঘর থেকে তার অফিসে ডেকে এনে তার লেঠেল হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আজ যখন আমি তার কাছে গিয়ে সরাসরি বিষয়টা সম্বন্ধে জিজ্ঞেস করছি, তিনি আমার দিকে দৃষ্টিপাত না করেই বলে দিলেন, আমার অফিস থেকে বেরিয়ে যাও। মুশকিলের ব্যাপার হলো আমি তাকে পেটাতে পারছি না, শালা বাঞ্চোদ বলে গালি দিতে পারছি না, অথচ অপমানটাও হজম করতে খুব কষ্ট হচ্ছে। খুব তাড়াতাড়ি ডানে বাঁয়ে না তাকিয়ে হোস্টেলে ফিরে গিয়ে এক টানে একটা চিঠি লিখে বসলাম। তার বয়ান এরকম: জনাব, আমাদের এই যুগে এই দেশে মানুষে মানুষের সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক 1 বছর 1 মাস এমনকি 1 সপ্তাহও স্থায়ী হয় না, কেননা মর্যাদা বিনাশকারী শক্তিগুলো সমাজের শরীরের মধ্যেই ওঁত পেতে রয়েছে। এই পরিস্থিতিতেও আপনার সঙ্গে অনন্য 8 বছর আমি কাজ করেছি। আমার চরিত্রের মধ্যে কোনো শক্তি ছিল এ দাবি আমি করব না। আপনি যে দয়া করে আমাকে আপনার সঙ্গে কাজ করতে সম্মতি দিয়েছেন, সেটা নিঃসন্দেহে আপনার মহানুভবতার পরিচায়ক। এই সমস্ত কথা স্মরণে রেখে আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যে কথাটা আপনি আমাকে ঘর থেকে লোক পাঠিয়ে ডেকে নিয়ে জিজ্ঞেস করতে পারেন, সেই একই বিষয় আপনার ঘরে গিয়ে জিজ্ঞেস করলে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? আমি আশা করছি আপনি একটা জবাব দেবেন, নইলে আমার পদ্ধতিতে আপনার এই আচরণের জবাব দেবার চেষ্টা করব। আপনারা আমাকে তুচ্ছ মনে করলেও নিজের কাছে আমার একটা মূল্য আছে। চিঠিটা লিখে একটা খামে ভরলাম, উপরে নাম লিখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী। পকেটে চিঠিটা নিয়ে আবার ইংরেজি ডিপার্টমেন্টে ফিরে এলাম। দেখি বাইরে বাটুল বসে বসে ঢুলছে। তাকে ভালো করে জাগিয়ে চিঠিটা দিলাম, বললাম, তোমার সাহেবকে দেবে এবং সন্ধ্যের আগে একটা জবাব নিয়ে আসবে, মনে থাকে যেন আমি ঘরেই আছি। আমার ধারণা ছিল আমার চিঠি পাঠ করে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবেন এবং আমাকে কি করে বিপদে ফেলা যায় তার উপায় উদ্ভাবনের জন্য ব্যস্ত হয়ে উঠবেন। ও মা, সন্ধ্যের একটু আগে দেখি সত্যি সত্যিই বাটুল আমার কাছে চিঠির জবাব নিয়ে এসেছে। খামটা ছেড়ে বয়ানটা পাঠ করলাম। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী লিখেছেন, জাহিদ, আমি সত্যি সত্যিই দুঃখিত। নানা কারণে মন খারাপ ছিল, কিছু মনে করো না। হঠাৎ করে কিছু একটা করে বসবে না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। শেষ কথা তোমাকে বলতে চাই যে অ্যাপিয়ারেন্স এবং রিয়ালিটির মধ্যে অনেক ফারাক, সেটা তলিয়ে বুঝবার চেষ্টা করো। চিঠিটা পাঠ করে আমার রাগ কিছু পরিমাণে প্রশমিত হলো। সেই সন্ধ্যায় কোথাও গেলাম না। হোস্টেলের সামনের লনে বসে কন্যা সমারোহের কথা চিন্তা করে কাটিয়ে দিলাম। তার পরদিন সন্ধেবেলা ডক্টর মাসুদের বাড়িতে আমার খাওয়ার নিমন্ত্রণ ছিল। বেগম মাসুদ অত্যন্ত স্নেহশীলা। আমার মায়ের মৃত্যুর পর অনেকবার বাড়িতে ডেকে নিজের হাতে রান্না করে খাইয়েছেন। তিনি রাঁধেনও চমৎকার। এই ভদ্রমহিলার বাড়ি থেকে যখনই খাওয়ার নিমন্ত্রণ আসে আমি মনে মনে ভীষণ উল্লসিত হয়ে উঠি। খাওয়ার লোভটা তত নয় যতটা তার নীরব মমতার আকর্ষণ। সেদিন সন্ধ্যায় ডক্টর মাসুদের বাড়ির দরজায় বেল টিপতেই তিনি স্বয়ং দরজা খুলে দিলেন। কোনো রকম ভূমিকা না করেই বললেন, জাহিদ মিয়া, আবার তুমি একটা দুর্ঘটনার জন্ম দিয়েছ। কোথায় কখন কি করে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে বসলাম বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তার দিকে তাকালাম। তিনি আমার মনোভাব খানিকটা আঁচ করে নিজেই বললেন, তুমি 2-3 দিন আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে গিয়ে সামারককে চাকরি দিতে হবে এই মর্মে নাকি ধমক দিয়েছ। তিনি তোমাকে তার অফিস থেকে বের করে দিলে আবার চিঠি লিখে ক্ষমা প্রার্থনা করেছ। তার কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। জানতে চাইলাম, এ কথা আপনাকে কে বলেছে? ডক্টর মাসুদ জানালেন, আজকের মর্নিং ওয়াকের সময় ডক্টর চৌধুরী নিজে তাকে এই কথা বলেছেন। তখন আমি বাধ্য হয়ে তার কাছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী আমাকে বিকেলবেলা কিভাবে ঘর থেকে ডেকে নিয়ে আবুল হাসানাত সাহেবের কুকীর্তির কথা বয়ান করলেন সব কিছু জানালাম। আরও বললাম, কথাটা আমি হাসানাত সাহেবের কাছেও উত্থাপন করেছিলাম। হাসানাত সাহেব কি জবাব দিয়েছেন সেটাও প্রকাশ করলাম। গতকাল বাংলা একাডেমিতে চাঁদা তুলতে গিয়ে কোন পরিস্থিতিতে কন্যা সমারোহের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিছুই বাদ দিলাম না। অবশ্য স্বীকার করলাম, আমি ডক্টর শরীফুল ইসলামের অফিসে গিয়ে বিষয়টা সম্পর্কে জানাতে চেয়েছিলাম। তিনি আমাকে কিছু না বলেই অফিস থেকে বের করে দিয়েছেন। তারপর আমি হোস্টেলে এসে
একটা চিঠি লিখে তার বেয়ারার কাছে রেখে এসেছিলাম এবং তিনি সঙ্গে সঙ্গে আমার চিঠির একটা জবাব পাঠিয়েছেন। আমার কথা শেষ হলে ডক্টর মাসুদ কন্যা শামারুখ সম্পর্কে বলতে আরম্ভ করলেন। তিনি জানালেন, শামারুখদের বাড়ি যশোর। তার বাবা একজন গোবেচারা ধার্মিক মানুষ। তারা 7 বোন। সবকটি বোন লেখাপড়ায় অসম্ভব রকম ভালো এবং অপূর্ব সুন্দরী। শামারুখ করাচিতে লেখাপড়া করেছে। করাচি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে লেকচারার হিসেবে কাজ করত। সে সময় এক সুদর্শন সিএসপি অফিসারের সঙ্গে তার বিয়ে হয় এবং শামারুখ একটি পুত্র সন্তানের মাও হয়। কিন্তু বিয়েটা টেকেনি। বিয়ে ভেঙে যাওয়ার পর ধরপাকড় করে একটা স্কলারশিপ জোগাড় করে লন্ডনে চলে যায় এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ট্রাইবস শেষ করে। সে সময় সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহায়ক কার্যকলাপে জড়িত হয়ে পড়ে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিচারপতি আবু সাইদ চৌধুরীর সহায়তায় সে ইংরেজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসরের চাকরিটি পেয়ে যায়। তাকে চাকরি পেতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি, কারণ আবু সাইদ চৌধুরী সাহেব ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। প্রয়োজনীয় যোগ্যতা যখন রয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোতাহের আহমদ চৌধুরী প্রাক্তন উপাচার্য এবং দেশের রাষ্ট্রপতির সুপারিশ রক্ষা করা একটা কর্তব্য বলে মনে করলেন। তাকে যখন চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হলো, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী একেবারে কঠিনভাবে বেঁকে বসলেন। তিনি তার ডিপার্টমেন্টের সব শিক্ষকদের সঙ্গে নিয়ে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে দিলেন, এই মহিলা যদি শিক্ষক হয়ে ডিপার্টমেন্টে আসে তাহলে ডিপার্টমেন্টের সব শিক্ষক একযোগে পদত্যাগ করবেন। ডক্টর মাসুদ তাদের কাজের লোক আকবরকে তামাক দিতে বললেন। আকবর তামাক সাজিয়ে দিলে একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, শোনো, তারপরে একটা মজার কাণ্ড ঘটল। ভাইস চ্যান্সেলর সাহেবের তো ছুঁচে গেলার অবস্থা। একদিকে তিনি নিয়োগপত্র ইস্যু করেছেন, অন্যদিকে ইংরেজি ডিপার্টমেন্টের সব শিক্ষক মিলে পদত্যাগের হুমকি দিচ্ছেন। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার বুদ্ধি সরবরাহ করলেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি অ্যাপ্লিকেশন ফর্ম তন্ন তন্ন করে ঘেটে একটা খুঁত আবিষ্কার করলেন। শামারুখ তালাকপ্রাপ্তা মহিলা, কিন্তু চাকরির দরখাস্তে সে নিজেকে কুমারী বলে উল্লেখ করেছে। এই খুঁতটি ধরা পড়ার পর ভাইস চ্যান্সেলর সাহেব হাঁফ ছেড়ে বাঁচলেন। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এ মর্মে একখানা চিঠি লিখে জানিয়ে দেওয়া হবে, কেননা প্রার্থিনী তার নিজের সম্পর্কে সত্য গোপন করেছেন। তাই তার নিয়োগপত্র বাতিল করা হলো। কিন্তু চিঠিটা ইস্যু করার সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বুড়ো আবু আবদুল্লাহ গোলমাল বাঁধিয়ে বসলেন। তিনি যুক্তি দেখিয়ে বললেন, প্রার্থিনী সত্য গোপন করেছেন, এই কথা চাকরির নিয়োগপত্র দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন চিন্তা করেননি? প্রার্থিনী সত্য গোপন করে অন্যায় করলেও বিশ্ববিদ্যালয় যদি সে অপরাধে নিয়োগপত্র বাতিল করে বসে, তাহলে তার চাইতেও বড় অন্যায় করা হবে। আবু আবদুল্লাহ সাহেব এক কথার মানুষ। তিনি ভেবে চিনতে যা স্থির করেন তার থেকে এক চুল টলানো একরকম অসম্ভব। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে সবার শরীর থেকে যখন কালো ঘাম দরদর ঝরছিল, আবারও মুশকিল আসানের ভূমিকা গ্রহণ করলেন রেজিস্ট্রার সাইদ সাহেব। তিনি সবাইকে পরামর্শ দিলেন, আপনারা আবদুল্লাহ সাহেবের বড় জামাই আজিজুল হাকিম সাহেবের কাছে যান। তিনি আমার ক্লাস ফ্রেন্ড। আমি একটা চিঠি দিয়ে দিচ্ছি। আজিজুল হাকিম সাহেব যদি আবদুল্লাহ সাহেবকে বোঝাতে রাজি হন, বিশ্ববিদ্যালয়ে এই মহিলার চাকরি হলে ছাত্রছাত্রীদের নৈতিক চরিত্র বলতে কিছুই থাকবে না। তাদের নৈতিক চরিত্র সুরক্ষার স্বার্থেই তাকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আসতে দেওয়া উচিত হবে না। আবু আবদুল্লাহ সাহেব ভীষণ পিউরিটান স্বভাবের মানুষ। কোনো রকমের স্খলন পতন তিনি একেবারেই বরদাস্ত করতে পারেন না। রেজিস্ট্রার সাহেব আশ্বাস দিলেন, আপনারা হাকিম সাহেবের কাছেই যান, কাজ হবে। ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীরা যখন আজিজুল হাকিম সাহেবের মাধ্যমে আবু আবদুল্লাহকে সবিস্তারে বললেন এবং বোঝালেন, তখন আবু আবদুল্লাহ সাহেবও অন্য সবার সঙ্গে একমত হয়ে জানিয়ে দিলেন, অবিলম্বেই ভদ্রমহিলাকে জ্ঞাত করা হোক। সত্য গোপন করার জন্য আপনার নিয়োগপত্র বাতিল করা হলো। ডক্টর মাসুদ জানালেন, তোমাকে যখন ডক্টর চৌধুরী ডেকে নিয়েছিলেন তখনও আবু আবদুল্লাহ সাহেবের মতামতটা পাওয়া যায়নি। তোমাকে যেদিন অফিস থেকে বের করে দিলেন সেদিন নিয়োগপত্র বাতিলের চিঠিটা ইস্যু করা হয়ে গেছে। ডক্টর মাহমুদ তার দীর্ঘ বক্তব্য যখন শেষ করলেন, আমার মনে হতে থাকলো আমি একটা উল্লুক। কত কম জেনে আমি ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছি। নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে হলো। সবাই যতটা বিশদ জানে, আমি তার বিন্দু বিসর্গও জানি না কেন? আমার কপালে অনেক দুঃখ আছে। সব কিছুই আমি সবার শেষে জানতে পারি। আমি আমার মায়ের গর্ভ থেকে সবার শেষে জন্ম নিয়েছি। পরিবারের আর্থিক সঙ্গতি ফুরিয়ে যাবার পর দুর্গতির বোঝা বয়ে বেড়াবার জন্যই যেন আমার জন্ম হয়েছে।
আমার অজান্তে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমরা খেতে বসলাম। বেগম মাসুদের মাংস রান্না বরাবরের মতোই চমৎকার হয়েছে। অনেকদিন এমন ভালো খাবার খাইনি। বলতে গেলে গোগ্রাসে গিলছিলাম। আমার পেটে খিদেও ছিল খুব। ডক্টর মাসুদ তার দুর্বল দাঁতে হাড় চিবানোর চেষ্টা করে ব্যর্থ হলেন এবং সেই ব্যর্থতা চাপা দেওয়ার জন্য ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর কাছে আমার লেখা চিঠিটার কথা উত্থাপন করলেন। তাহলে তুমি ডক্টর চৌধুরীর কাছে ক্ষমা চেয়ে চিঠিটা লিখেছ? আমি বললাম, স্যার, কথাটা ঠিক নয়, বরং তিনিই আমার কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন। তিনি দুধের বাটিতে চুমুক দিতে দিতে বললেন, কার কথা বিশ্বাস করব, তোমার না ডক্টর চৌধুরীর? আমি বললাম, কার কথা বিশ্বাস করবেন সে আপনার মর্জি। আপনি যদি দেখতে চান তাহলে চিঠিটা দেখাতে পারি। তিনি হেসে বললেন, তুমি তো একজন রিসার্চ স্কলার আর ডক্টর চৌধুরী একজন পুরোদস্তুর প্রফেসর। আমাকে ডক্টর চৌধুরীর কথাই বিশ্বাস করতে হবে। কথাটা শুনে আমার সারা শরীরে আগুন লেগে গেল। আমি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলাম, সত্যি বলার একচেটিয়া অধিকার কি শুধু প্রফেসরদের? রিসার্চ স্কলাররা কি সত্যি বলতে পারে না? তিনি বললেন, তোমার তো কথার জবাব আমি দিতে পারবো না। একজন প্রফেসর এবং রিসার্চ স্কলার একই বিষয়ে যখন কথা বলে, আমি প্রফেসরের কথা কি সত্যি বলে ধরে নেব। যেহেতু আমি নিজে একজন প্রফেসর, তার সত্যাসত্য নির্ণয়ের এই আশ্চর্য থিওরির কথা শুনে আমি পাতের ভাত শেষ না করেই উঠে দাঁড়ালাম। রাগের চোটে সুস্বাদু মাংসের বাটিটা হাতে করে তুলে নিয়ে নিচে ফেলে দিলাম এবং একবারও পেছনে ফিরে না তাকিয়ে হোস্টেলে চলে এলাম। তার পরের দিন কয়েকটা কাজ করে বসলাম। আমার সম্প্রতি প্রকাশিত প্রবন্ধ বইয়ে ডক্টর মাসুদ যে মন্তব্য লিখে দিয়েছিলেন, জাহিদ হাসানের মতো 5টি মেধাশালী তরুণ পেলে আমি বাংলাদেশ জয় করতে পারি, আমি প্রকাশককে সেটা বাদ দিতে অনুরোধ করলাম। একটা কবিতা পাঠের অনুষ্ঠান ছিল। আমি অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বসলাম, ডক্টর মাসুদ এই পর্যন্ত আমাকে তার লিখিত যে সমস্ত বই পুস্তক উপহার দিয়েছেন সবগুলো 25 পয়সা দামে এই অনুষ্ঠানে বেচে দিতে যাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।